ক্লাস শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম অ্যাক্টিভেশন, পোলারাইজেশন, কনসেন্ট্রেশন, পোলারাইজেশন, পটেনশিয়াল, রিভার্সিবল পটেনশিয়াল থেকে প্রথমে শুরু হয় অ্যাক্টিভেশন পটেনশিয়াল, এই পর্যন্ত অ্যাক্টিভেশন পটেনশিয়াল। তারপরে যখন লিমিটিং কারেন্টের স্থিতিতে চলে যায় তখন কনসেন্ট্রেশন, পোলারাইজেশন চলে আসে। এবং এই যে কনস্ট্যান্ট কারেন্টটা, ডিউ টু কনসেন্ট্রেশন, পোলারাইজেশন, কারেন্ট আর বাড়ে না। যদিও বাড়ানোর আরো অন্য উপায় আছে, আমরা আরো 2-3টা লেকচার পরে গিয়ে দেখবো এই কনসেন্ট্রেশন, পোলারাইজেশনটা, লিমিটিং কারেন্ট ডেন্সিটিটা বাড়ানোর অন্য উপায় আছে, সেটা আমরা পরে দেখবো। কনসেন্ট্রেশন, পোলারাইজেশনে যখন পৌঁছে যায় তখন আর কারেন্ট বাড়ে না, ওইটাকে বলা হয় লিমিটিং কারেন্ট ডেন্সিটি, IL। এই পর্যন্ত আমরা গতকালকে পড়েছিলাম। অ্যাক্টিভেশন, পোলারাইজেশনের ভ্যালু এটা, কনসেন্ট্রেশন, পোলারাইজেশনের ভ্যালু হচ্ছে এটা। আরো আমরা জেনেছিলাম যে ডিউরিং ক্যাথোডিক রিডাকশন, কি থাকবে, টোটাল পোলারাইজেশন এইটা তোমার কনসেন্ট্রেশন পোলারাইজেশন আর অ্যাক্টিভেশন পোলারাইজেশন। অ্যাক্টিভেশন পোলারাইজেশনের ভ্যালুটা তখন নেগেটিভ হবে। ডিউরিং অ্যানোডিক ডিসসলিউশন তখন কি হবে, ইটা টি সমান ইটা ডিসসলিউশন সমান প্লাস, মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, বিটা লগ I/R0। আর কিছু থাকবে? অ্যানোডিক ডিসসলিউশনের সময় এই টার্মটা জিরো, কারণ অ্যানোডিক ডিসসলিউশনের সময় তোমার কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা হয় না, কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা হয় শুধুমাত্র ক্যাথোডিক রিডাকশনের সময়, মনে রাখবে। এই পর্যন্তই আমাদের লাস্ট লেকচার ছিল। আজকে থেকে আমরা পড়ব মিক্সড পটেনশিয়াল থিওরি। মিক্সড পটেনশিয়াল থিওরি বলছে যে এটা দুইটা সিম্পল হাইপোথিসিস মানে কি, যেটা কি বলে অনুপাদ্য উপপাদ্য কনসেপ্ট, দুটো কনসেপ্ট দিয়ে দেবে। কনসেপ্ট দুটো কি কি হচ্ছে, এনি ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন ক্যান বি ডিভাইডেড ইনটু 2 or more partial oxidation reduction reaction. করেশন হয় থ্রু ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন। যে কোনো করেশন কনসেপ্ট, করেশনের রিঅ্যাকশন, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন। তাকে আমরা দুইটা অথবা দুইটার থেকে বেশি পার্শিয়াল অক্সিডেশন এবং পার্শিয়াল রিডাকশন রিঅ্যাকশনে ভাগ করতে পারি, হচ্ছে একটা করেশন। সেই করেশনটাকে আমরা একাধিক টু আর মোর অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে ভাগ করতে পারি, ক্যান বি ডিভাইডেড। ফার্স্ট হাইপোথিসিস। সেকেন্ড হাইপোথিসিস বলছে there can be no net accumulation of electric charge during an electrochemical reaction. ওই যে ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন থাকবে, সেখানে কোনো চার্জ থাকবে, কিন্তু যখন আমি সমস্ত চার্জকে এক করে দেবো, সো নেট চার্জ বের করতে যাবো, নেট চার্জ উইল বি জিরো, নো নেট অ্যাকুমুলেশন অফ ইলেকট্রিক চার্জ, নেট চার্জ উইল বি জিরো। সেকেন্ড হাইপোথিসিসটাকে তাহলে আমরা কি বলতে পারি, সেকেন্ড হাইপোথিসিসটাকে আবার অন্যভাবে আর একটু বলা যায়, সেটা হচ্ছে কি, সেকেন্ড হাইপোথিসিসটা ল অফ কনজারভেশন অফ চার্জ, চার্জের নিত্য সূত্র বলা হয়। আমরা কি বলি, এনার্জির নিত্য সূত্র আছে না, এনার্জি সেই দুনিয়া সৃষ্টির সময় যা এনার্জি ছিল এখনো সেই এনার্জি আছে, তখন ইলেকট্রিক্যাল এনার্জি ছিল না, এখন ইলেকট্রিক্যাল এনার্জি এসছে। তাহলে ইলেকট্রিক এনার্জি বেশি হয়েছে না, বেশি হয়নি। ইলেকট্রিক্যাল এনার্জিটা অন্য সুপ্ত অবস্থায় ছিল, সেইটা কমে গেছে, সেটা কমে যেয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বের করে দিচ্ছি। তো শক্তি নিত্যতা সূত্র, শক্তির কোনো বিনাশ নেই, শক্তির কোনো সৃষ্টি নেই, শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়। ঠিক তেমনি চার্জের নিত্যতা সূত্র হচ্ছে কোনো কি, নো নেট অ্যাকুমুলেশন অফ ইলেকট্রিক চার্জ, কোনো চার্জ তৈরি হয় না, কোনো চার্জ ধ্বংস হয় না, নেট চার্জ হচ্ছে জিরো, ঘটনা যায়। এটা হচ্ছে
সেকেন্ড হাইপোথিসিস। আর এই দুটো যে থিওরি মিক্সড পটেনশিয়ালের, এই যে দুটো থিওরি, মিক্সড পটেনশিয়াল থিওরি এর সঙ্গে আরো কিছু ইকুয়েশন আমরা যদি অ্যাড করি, তাহলে ওই থিওরি প্লাস আরো কিছু কন্ডিশন অ্যাড করলে সেটা হচ্ছে মডার্ন ইলেকট্রিক্যাল কনসেপ্টকে, পড়াশোনার মডার্ন ইলেকট্রোকাইনেটিক্স থিওরিকে এক্সপ্লেন করতে পারে, কনস্টিটিউট দ্য বেসিকটা তৈরি করে মডার্ন ইলেকট্রোকাইনেটিক্স থিওরি। পড়াশোনার যে মডার্ন যে থিওরি, সেই থিওরি গুলোকে এক্সপ্লেন করতে পারে কে এই যে মিক্সড পটেনশিয়াল থিওরি এবং এর সঙ্গে আরো কিছু কাইনেটিক ইকুয়েশন, এই সবগুলো মিলে আমরা কি করতে পারি, মডার্ন পড়াশোনাকে কনসেপ্টকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমাদের সামনে গেলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এই দুটো একটু মনে রাখো। তাহলে কি বলছে, ফার্স্ট হাইপোথিসিস বলছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল রিঅ্যাকশনকে, ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনকে দুই বা ততোধিক অক্সিডেশন এবং রিডাকশন ভাগ করা যায়। আর সেকেন্ড থেকে কি বলছে, যত রিঅ্যাকশনই ভাগ করি না কেন, 2, 2, 4 বা 3, 3, 6, যত রিঅ্যাকশনই ভাগ করি না কেন, সব রিঅ্যাকশন গুলোকে যখন অ্যাড করব তখন অ্যাকুমুলেশন অফ ইলেকট্রিক চার্জ উইল বি জিরো, নেট অ্যাকুমুলেশন অফ ইলেকট্রিক চার্জ উইল বি জিরো। দুটো একটু মনে রাখো। এইবারে আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করব। মিক্সড ইলেকট্রোড মানে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড দুটাকে, মানে যেখানে অক্সিডেশন ঘটনাও ঘটে, রিডাকশন ঘটনাও ঘটে, সেটাকে মিক্সড ইলেকট্রোড বলা হয়। তা যে মেটাল স্যাম্পল, একটা মেটালে যখন করেশন হচ্ছে ইন কন্টাক্ট উইথ 2 or more অক্সিডেশন রিডাকশন সিস্টেম, হয় আমি আগে বলেছি হয় দেয়ার ইজ অক্সিডেশন দেয়ার মাস্ট বি রিডাকশন, দুটোই থাকতে হবে পাশাপাশি। শুধু কারণ অক্সিডেশনে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে সেই ইলেকট্রনটা রিডাকশনের মাধ্যমে অ্যাবজর্ব হতেই হবে, আদারওয়াইজ হবে। যে কোনো একটা বন্ধ করতে পারে, আমরা যদি রিডাকশন বন্ধ করতে পারি অক্সিডেশন বন্ধ হয়ে যাবে, আমরা যদি রিডাকশন কমিয়ে দিতে পারি অক্সিডেশন অটোমেটিক্যালি কমে যাবে। সো মিক্সড পটেনশিয়াল থিওরি আমরা বেস্ট ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করতে পারি নিম্নের এক্সাম্পলটাকে। এক্সাম্পলটা কি, আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা বিকার আছে, বিকারের ভিতরে HCl সলিউশন আছে, আর সেখানে আমরা একটা জিঙ্কের টুকরা রেখেছি। তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো জিঙ্কটা ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে যাচ্ছে আমরা বুঝবো কিভাবে, আমরা দেখবো এর গায়ে বুদবুদ, অনেক বুদবুদ, এই বুদবুদ উপরে উঠে যাচ্ছে এবং জিঙ্কটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাওয়াটা সাথে সাথে বুঝতে পারবো না, অনেকক্ষণ রাখার পরে তুলে আনলে দেখে যাবো জিঙ্কটা ছোট হয়ে গেছে। তার মানে জিঙ্কের অক্সিডেশন হয়েছে এবং বুদবুদ উঠে। হোয়াট ইজ দ্য বুদবুদ? বুদবুদটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে। এই কনসেপ্টটাকে, তাহলে জিঙ্কের করেশনের কনসেপ্টটাকে মিক্সড পটেনশিয়াল থিওরির 1 নম্বরে কি বলেছিল, এক বা একাধিক অক্সিডেশন রিঅ্যাকশন দিয়ে আমরা বোঝাতে পারি। সেটাই লেট জিঙ্ক ইমার্স ইন HCl, তাহলে জিঙ্ক করস ফার্স্ট, জিঙ্ক দ্রুত বেগে করেশন করবে। এখন কত দ্রুত করেশন হবে সেইগুলো সব আমরা টেস্ট না করেই আমরা আমাদের ক্যালকুলেশন দিয়ে এগুলো আমরা সব বের করতে পারি। সেটা কিভাবে, মডার্ন ইলেকট্রোড কনসেপ্ট দিয়ে। প্রথমে আমরা করব কি, যে একাধিক রিঅ্যাকশনে ভাগ করব। সো জিঙ্ক কি হচ্ছে, জিঙ্কের যে রিভার্সিবল পটেনশিয়াল আছে, আর জিঙ্কের যে কি আছে আইও, এটাকে কি বলে, এনিবডি? এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি। আইও, এটা হচ্ছে আইও, সিম্পলি আইও। আর বাকিটা দেওয়া হচ্ছে যে জিঙ্ক হচ্ছে অথবা জিঙ্ক আয়ন হচ্ছে। এটা আগে পরে যেটা লিখলে হয়, এখানেও তাই। এটা হচ্ছে ইলেকট্রোড রিভার্সিবল পটেনশিয়াল, আছে, এটা এখানে বলা হয়নি। রিভার্সিবল পটেনশিয়াল ওই যে ল্যাঙ্গুয়েজে লিখেছে, তাই এই যেখানে লেখা আছে রিভার্সিবল পটেনশিয়াল। এটাকে জিঙ্ক আয়ন হচ্ছে, জিঙ্ক হচ্ছে, জীবনটা আগে পরে লিখে আছে। ফলে আমরা প্রথমে জিঙ্কটাকে অক্সিডেশন রিডাকশনের দুইটা ঘটনাই আমরা লিখবো। জিঙ্কের অক্সিডেশন রিঅ্যাকশন লিখতে গেলে তাহলে আমার জানতে হবে, এটা জানতে হবে, আমার জানতে হবে এইটা, আর জানতে হবে কি বিটা জানতে হবে, বিটা ভ্যালু জানতে হবে, বিটা স্লোপ। তা আমরা জানি এই যে জিঙ্কের ইয়েটা কত, আমরা পরের স্লাইডে দেখে যাই। জিঙ্কের রিভার্সিবল পটেনশিয়াল হচ্ছে
0.763, এটা হচ্ছে ইএমএফ সিরিজ 0.763 মাইনাস, তা এই যে আমরা একটা কার্ভ ড্র করেছি মাইনাস 0.763 হচ্ছে এই জায়গাটা মাইনাস 0.763, এটা হচ্ছে জিঙ্কের রিভার্সিবল পটেনশিয়াল, সরি রিভার্সন। এই জায়গায় এই যে তাহলে এই জায়গায় কেন নিলাম, এখানে কেন নিলাম না, আমার এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটিটাও জানতে হবে। সো জিঙ্কের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটির ভ্যালু এটাও লিটারেচারে দেওয়া আছে, যেমন ইএমএফ সিরিজে পটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে, রিভার্সিবল পটেনশিয়াল, এটাও আমি ইন্টারনেটে সার্চ দিলে যে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ জিঙ্ক সে ভ্যালুটা বলে দেবে। এবং খেয়াল রাখবে এটা লগ স্কেলে, দেখো লগ স্কেলে। সো আমি যদি এই ভ্যালুটা জানি আর এই ভ্যালুটা জানি, তাহলে আমার এই পয়েন্টটা ফিক্স হয়ে যাবে। এরপরে আমার বিটা ভ্যালুটাও জানতে হবে, বিটা মানে কি স্লোপ, বিটা ভ্যালুটাও দেওয়া আছে যে ওই স্লোপটা কত হবে। সো সেই অনুযায়ী আমি এইটা হচ্ছে কাট ড্র করলাম আর এইটা কাট ড্র করলাম। এবং আমরা আগের লেকচারে শিখেছি যে এই কাটটা কি, এই কাটটা হচ্ছে যে জিঙ্কের তোমার রিডাকশন কাট, আর উপরের কাটটা কি জিঙ্কের অক্সিডেশন কাট। সো আমরা এটা লিখলাম। আমরা আপাতত কি কি লাইন পেলাম, এই লাইনটা পেলাম আর এই লাইনটা পেলাম, এই দুটো পেলাম, এই লাইনটা পেলাম। তাহলে জিঙ্কটাকে আমরা একটা অক্সিডেশন এবং একটা রিডাকশন রিঅ্যাকশনে আমরা পেয়ে গেলাম মিক্সড পটেনশিয়াল থিওরির ফার্স্ট হাইপোথিসিস অনুযায়ী। ওখানে কি জিঙ্কের একটা অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, তাহলে ওই যে হাইড্রোজেন আসছে কোথা থেকে, এই হাইড্রোজেন আসছে কোথা থেকে, তার মানে হাইড্রোজেনের কিছু ঘটনা ঘটছে, তাই না? বুদবুদে হাইড্রোজেন আসছে কোথা, হাইড্রোজেনের ঘটনা ঘটছে। সো এই হাইড্রোজেনটাকেও আমরা ওই মিক্সড পটেনশিয়াল থিওরি ফার্স্ট থিওরি, সেটাকেও আমরা দুটা ভাগে ভাগ করবো। সো জিঙ্কে দুটা ভাগে ভাগ করেছি, প্রথমে এই পয়েন্টটা পেয়েছি, বিটা দিয়ে এইটা ড্র করেছি, বিটা দিয়ে এইটা ড্র করেছি। এইবার হাইড্রোজেন আছে ওর সঙ্গে ইনভলভ, জিঙ্ক একা একা ডিসলিউশন হচ্ছে না। সো হাইড্রোজেনেরও আমরা একটা অক্সিডেশন একটা রিডাকশন পটেনশিয়ালে ভাগ করবো। তাহলে ভাগ করছি, হাইড্রোজেনের রিভার্সিবল পটেনশিয়াল আমরা জানি 0, সো 0 আইও জানা আছে। সো এই দুটো জানা থাকলে এই পয়েন্টটা ফিক্স হয়ে যায়। ওটারও বিটা ভ্যালু জানা আছে, হ্যাঁ, এটারও বিটা ভ্যালু জানা আছে, এবং ওইটা অক্সিডেশন কার্ভ, এটা রিডাকশন, এটা রিডাকশন। তাহলে এইবারে আমরা ফার্স্ট হাইপোথিসিস অনুযায়ী আমরা কি করলাম, হাইড্রোজেনের একটা অক্সিডেশন রিডাকশনে ভাগ করলাম আর জিঙ্কের একটা অক্সিডেশন রিডাকশনে ভাগ করলাম। আমরা চারটা ভিতরে দুইটা অক্সিডেশন আর দুইটা রিডাকশন। আমি কোথায় আছি, আমি মানে ওই জিঙ্কটা সিস্টেমটা কোথায় আছে। তা বলছে যে জিঙ্ক সিস্টেমটার একটা পটেনশিয়াল আছে, একটা কারেন্ট ডেন্সিটি আছে। তা আমি তো দুইটা জায়গা পেয়েছি, এই একটা জায়গা যেখানে একটা পটেনশিয়াল একটা কারেন্ট ডেন্সিটি আছে, এই আর একটা জায়গা যেখানে একটা পটেনশিয়াল কারেন্ট ডেন্সিটি আছে। একটা সিস্টেম কোনোদিনই এইটা দুটা ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে, হ্যাঁ। হাইপোথিসিসকে মিট করবে, হাইপোথিসিসকে স্যাটিসফাই করবে, এবং নিশ্চয়ই সেটা একটা সিঙ্গেল জায়গাতে থাকবে। সেই একটা সিঙ্গেল জায়গা কোন জায়গায়, আমি এটাকে যদি ওইদিকে বাড়াতেই থাকি কোনোদিন আমি একটা সিঙ্গেল জায়গা পাবো না। এই সব হাইপোথিসিসকে মিট করে এটাকে যদি বাড়াতে থাকি কোনোদিন আমি পারবো না। কি হবে, আমি যদি এইটা বাড়িয়ে দেই আর এইটা বাড়িয়ে দেই, তাহলে এই দুটো লাইন যেখানে মিট করছে, এই একটা সেই সিঙ্গেল পয়েন্ট যেখানে ওই হাইপোথিসিসটা স্যাটিসফাই হয়। হাইপোথিসিস স্যাটিসফাই হয় কিভাবে, এই লাইনের, এই জিঙ্কের এই লাইনের কি বলে, এই লাইনের কনসেপ্টটা হচ্ছে এই লাইনের উপর আমি যেখানেই থাকি না কেন জিঙ্ক অক্সিডেশন হয়ে দুইটা ইলেকট্রন ইভলভ করছে। আর এই লাইনটা কি বলে, এই লাইনের উপর আমি যেখানেই থাকি না কেন দুইটা ইলেকট্রন অ্যাবজর্ব হয়ে হাইড্রোজেন মলিকুল হচ্ছে। তাহলে এই দুটো লাইনের উপর কমন পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে কমন পয়েন্ট। সো এই কমন পয়েন্টটা কি বলে, একটু আগে যে দুটা কথা বললাম, দুটা পয়েন্টকে সে স্যাটিসফাই করে যে জিঙ্ক অক্সিডেশন হয়ে দুটো ইলেকট্রন হচ্ছে আর ওই দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করে হাইড্রোজেন আর হাইড্রোজেন মলিকুল হচ্ছে। সো আলটিমেটলি এই যে চারটা ইকুয়েশনে, তার মানে দুইটা অক্সিডেশন এবং দুইটা রিডাকশন রিঅ্যাকশনে ভাগ করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমার সিস্টেমটা এখানে দাঁড়িয়ে আছে, যেখানে একটা পয়েন্ট আমি পাচ্ছি এবং এই একটা পয়েন্টে আমার হাইপোথিসিস যতগুলো আছে সমস্ত হাইপোথিসিস। 2 নম্বর হাইপোথিসিস কি আছে, নো নেট অ্যাকুমুলেশন অফ চার্জ, সেটা এই জায়গাটাই স্যাটিসফাই করে দুটো হাইপোথিসিস। এখানে দুইটা ইলেকট্রন ইভলভ হচ্ছে, সাথে সাথে দুইটা ইলেকট্রন আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো রেজাল্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা। সো রেজাল্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, যেখানে দুটো হাইপোথিসিস
স্যাটিসফাই করছে। বলা হচ্ছে হাইড্রোজেন রিয়াকশন অকারিং অন জিঙ্ক সারফেস আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ওই কথাগুলো বলা আছে। এই হাইড্রোজেনের জন্য এই হচ্ছে আমরা এই পয়েন্ট পাচ্ছি। আর ইলেকট্রন ক্যান্ট রিমেইন এট আইদার এট দিস টু রিভার্সিবল পটেনশিয়াল, দুটো রিভার্সিবল পটেনশিয়ালে সিস্টেমটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাট মাস্ট লাই এট সাম আদার পটেনশিয়াল, নিশ্চয়ই অন্য কোনো একটা সিঙ্গেল পটেনশিয়াল থাকবে। তো সেকেন্ড হাইপোথিসিস কি বলে? সেকেন্ড হাইপোথিসিস বলে যে অ্যাকুমুলেশন অফ নেট চার্জ শুড বি জিরো, সেই অ্যাকুমুলেশন অফ নেট চার্জ শুড বি জিরো, সেই পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা, এই যে যেটা হচ্ছে পটেনশিয়ালটা হচ্ছে ই করেশন। সো এই পটেনশিয়াল আর আই কারেন্ট হচ্ছে এই কারেন্ট এবং এই পয়েন্টে কি বলছে, রেট অফ জিঙ্ক ডিসসলিউশন আর রেট অফ হাইড্রোজেন ইভলিউশন সমান হয়ে যাবে, দুটোই সমান। সো দুইটা হাইপোথিসিস মিট করে হচ্ছে এই পয়েন্টটা, যেটাকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করছি। For every zinc release, 2 electrons are utilized in forming hydrogen. জিঙ্ক রিলিজ হওয়ার সাথে সাথে দুটো ইলেকট্রন রিলিজ হচ্ছে এবং সেই ইলেকট্রনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে হাইড্রোজেন তৈরি করছে এবং হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আমি দেখেছিলাম এই যে এখানে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা এখানে বেরিয়ে যাচ্ছে। Only at this point, সেটা একমাত্র এই পয়েন্টে চার্জ কম্পেনসেশন ইজ মেইনটেইন, চার্জ কম্পেনসেশনটা মেইনটেইন হচ্ছে, মানে রিলিজ হওয়া এবং অ্যাবজর্ব হওয়া। সো নেট চার্জ অ্যাকুমুলেশন, there is no net charge accumulation. So ultimately আমরা দাঁড়িয়ে আছি এখানে। তাহলে আমরা এই কার্ভটা ড্র করলাম, আমাদের ল্যাবরেটরিতে যাওয়া লাগলো না, টেস্ট করা লাগলো না, না করে আমরা আমাদের রিসার্চ ল্যাবে বসে আমি যদি এই সমস্ত ভ্যালুগুলো জানা থাকে, কি কি ইরিভার্সিবল অফ জিঙ্ক, আইও অফ জিঙ্ক, ইরিভার্সিবল অফ হাইড্রোজেন, IO of hydrogen, beta of zinc, and beta of hydrogen জানা থাকে, তাহলে এই কার্ভ আমরা ড্র করব। কার্ভ ড্র করে আমরা কি পাবো, যে আমরা বলবো যে সিস্টেমটা হবে, সেই সিস্টেমের পটেনশিয়াল হবে এই ই করেশন আর তার কারেন্ট ডেন্সিটি হবে আই করেশন। এখন আমরা কি আই করেশন আর ই করেশন দিয়ে আমরা কি করবো? আমার তো জানা দরকার কি পরিমাণ করেশন হচ্ছে, হ্যাঁ সেটাও এখান থেকে জানি। তাহলে দেখছি সেটা পরের লাইনে। তাহলে বিটা ভ্যালু, I value এগুলো জানা থাকতে হবে। আর নন প্রেডিকশন অফ করেশন অফ জিঙ্ক ইন HCl ফ্রম ইলেকট্রোকেমিক্যাল ডাটা, এইগুলো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ডাটা ইজ পসিবল। ইলেকট্রোকেমিক্যাল ডাটা হচ্ছে কি ইরিভার্সিবল জিঙ্ক, ইরিভার্সিবল হাইড্রোজেন, IO জিঙ্ক, IO হাইড্রোজেন এন্ড বিটা ভ্যালু, এগুলো যদি জানা থাকে তাহলে আমি করেশন রেট অফ জিঙ্ক বলছি, করেশন রেট এটাই তো আমার জানা দরকার। আমার HCl এর জিঙ্কের করেশন রেট কত সেটাই তো আমার জানা দরকার। সেটা জানবো কি পাবে, আমি জানলাম আই করেশন ভ্যালু কত এই জায়গাটা, সেটা কি বলা হচ্ছে এ কারেন্ট ডেন্সিটি অফ 1 মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, অলমোস্ট এক্স্যাক্টলি সমান না, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 1 MPOI ফর মোস্ট মেটালস। মোস্ট মেটালের জন্য এই একটা থাম্ব রুল আছে, যেটা থেকে আমরা করেশন ভ্যালুটা বের করতে পারবো। সো এটা যদি তাহলে কত ধরে নাও, যদি এটা 10 to the power 4 হয়, 10 to the power 4 এর একটু ডাইন দিকে চলে গেছে সম্ভবত, আমরা যদি ধরে নেই এটা 10 to the power 4, এই আই করেশন সমান 10 to the power 4, তাহলে জিঙ্কের করেশন রেট কত আমাকে একটু বলো তো, যে কেউ ক্যালকুলেট করে। 10 to the power 4 কি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার ইউনিটে বলেছে। কারেন্ট ডেন্সিটি 10 to the, সো আই কারেন্ট হচ্ছে 10 to the power 4, 10 to the power 4 ampere per centimeter square। তাহলে আমাদের করেশন রেট কত হবে? কি করবা এটাকে 10 to the power মাইনাস, এটা মাইনাস 4, 10 to the power মাইনাস 4, দেখা যাক কত হয়। এটা অ্যাম্পিয়ার আছে, আমাদের মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারে আনতে গেলে আমাকে কি করতে হবে? মিলি অ্যাম্পিয়ারে আনতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, 1000 দিয়ে গুণ লাগবে, তাই না? 1000 দিয়ে গুণ লাগবে, তাহলে হয়ে যাবে 0.1, 1000 দিয়ে গুণ করলে 10 to the power -1, হ্যাঁ ঠিক আছে 0.1 মিলি অ্যাম্পিয়ার
পার সেন্টিমিটার স্কয়ার, তাই না? আমরা জানি 1 মিলি অ্যাম্পিয়ার সেন্টিমিটার স্কয়ার সমান 1 এমপি ওয়াটস, তাহলে এত মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার মানে একে আবার 1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 0 সমান হচ্ছে 0.1 এমপি ওয়াট, তাই না? ঠিক আছে, স্যার মিলি অ্যাম্পিয়ার না? ও মাইক্রো অ্যাম্পিয়ার, রাইট, মাইক্রো অ্যাম্পিয়ার, তো মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আমি তো মিলি অ্যাম্পিয়ার বের করেছি, এটা তো মিলি অ্যাম্পিয়ার বের করতে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, যে 100 বলেছিল সে ঠিক বলেছিল। কে বলেছিল 100? কে বলেছে? ভেরি গুড। আমাকে মিলি অ্যাম্পিয়ার আনতে হবে। মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে সরি মাইক্রো অ্যাম্পিয়ার আনতে হবে। তো মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে। -4 গুণ 10 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে 10 স্কয়ার মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার মানে 1 এমপি ওয়াট। তা 10 স্কয়ার মানে 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার মানে কত হবে তাহলে? তাহলে হবে 100 এমপি ওয়াট। এমপি ওয়াট বুঝা গেছে? তাহলে এই ছবিটা থেকে আমরা বলতে পারছি আমার ল্যাবরেটরিতে যে বিকারের ভিতরে HCl আর জিঙ্ক দিয়ে টেস্ট করার দরকার নেই, আমরা আমরা আমাদের ক্যালকুলেটরে এবং কম্পিউটারে বসে আমরা ডাটাগুলো যদি থাকে আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি টেস্ট করলে হয়তো তেমন হতে পারে তুমি 90 পেলে বা 95 পেলে বা 105 পেলে, কিন্তু এই যে তুমি কাছাকাছি চলে গেলে ল্যাবে টেস্ট না করে, এটা তোমার একটা বড় অ্যাচিভমেন্ট। বোঝা গেছে? তাহলে এত এখন এইটা যদি আমি মেটাল না জিঙ্ক না নিয়ে অন্য কিছু নিতাম তাহলে কি হতো, এগুলো সব শিফট করে দিত। আয়রন হলে কি হতো, আয়রন বা আমি যদি আমি আয়রন না কপারের কি হতো, কপারের এটা কোথায় যেত? কপার যদি নিতাম তাহলে এটা আরো ডাইনে শিফট করতো না লেফটে শিফট করতো? এই 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 রেজাল্ট্যান্ট পয়েন্টটা ডাইনে শিফট করতো না লেফটে শিফট করতো? কপারের যদি নিতাম লেফটে। লেফটে কেন? অ্যান্সার ইজ রাইট। ওকে বল, ও বলো, ও বলো, হ্যাঁ বলো, নিশ্চয়ই একটা কনসেপ্ট থেকে সে বলেছে, বলো তুমি কে বললে আগে, বলো রোল নম্বর কত? তোমার অ্যান্সার রাইট হয়েছে, লেফটে শিফট করতে। বলো কিছু বলছে না, অনুমানে বলছো নাকি বুঝে বলেছিলে? বুঝে বললে তো বলার কথা। আচ্ছা অন্য কে বলো, লেফটে শিফট করবে কেন? কপার হলে লেফটে শিফট করবে কেন? কারেন্ট ডেনসিটি আর কি কম লাগবে, কম লাগবে, রেজাল্ট্যান্ট এটা লেফটে শিফট করবে, রেজাল্ট্যান্ট তা কম হয়ে যাবে, সো টোটাল কারেন্টটা কম হয়ে যাবে, সেজন্য এই লেফটে শিফট করবে। ঠিক আছে, আর জিঙ্ক থেকে যদি অ্যাক্টিভ মেটাল নেই তাহলে রাইটে শিফট করবে। নেক্সট ইজ প্যাসিভিটি। প্যাসিভিটিটা ডেফিনেশন হচ্ছে প্যাসিভ। আমরা আমাদের ক্লাসরুমে কিছু ছেলেকে দেখি সবসময় হইচই করে বা বিভিন্ন সেন্স, ইন পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স দুটোই হতে পারে। দুষ্টু পজিটিভ ছেলেরা কি করে হইচই করে, আর ইন্টেলিজেন্ট পজিটিভ ছেলেরা কি করে, তারা ক্লাসের টিচারের সঙ্গে রেসপন্স করে, তাই না? আর কিছু ছেলে আছে একদম চুপচাপ বসে থাকে, একদম চুপচাপ বসে থাকে না, টিচারের কাছে রেসপন্স করে, তাদেরকে আমরা কি বলি, ইনার্ট আর প্যাসিভ। সো প্যাসিভ মানে হচ্ছে ইনার্ট, চুপচাপ থাকা, কোনো নড়চড় নাই টিচারের। হয়তো তারা ইন্টেলিজেন্ট হতে পারে, ইন্টেলিজেন্টও আছে, কিন্তু খুব একটা রেসপন্স করে না, চুপচাপ বসে থাকে, সো প্যাসিভ। কেমিক্যাল রিয়াকশনে, যেহেতু পড়াশোনা একটা কেমিক্যাল ফিনোমেনা, ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা, কেমিক্যাল রিয়াকশন কমে আসাটাকে বা না হওয়াটাকে দিস ইজ দ্য প্যাসিভ। লস অফ কেমিক্যাল অ্যাক্টিভিটি, কেমিক্যাল অ্যাক্টিভিটিটা হারিয়ে যায় আন্ডার সার্টেন ইলেকট্রোকেমিক্যাল কন্ডিশন। কিছু ইলেকট্রোকেমিক্যাল কন্ডিশনে তার রিয়াকশনের টেন্ডেন্সি কমে যাওয়াটাকে প্যাসিভিটি। এটা আসার আগে আমি ছবি দেখে আসি। ছবিটা হচ্ছে এরকম যে একটা বিকারের ভিতরে নাইট্রিক অ্যাসিড নেওয়া হচ্ছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, খুব ঘন নাইট্রিক অ্যাসিড, তার ভিতরে একটা আয়রন দেওয়া আছে, কোনো রিয়াকশন হচ্ছে না, নো রিয়াকশন। এরপরে করা হচ্ছে কি, দেখো এখানে পানির লেভেলটা, অ্যাসিডের লেভেলটা হচ্ছে এই পর্যন্ত, অ্যাসিডের লেভেলটা হচ্ছে এই পর্যন্ত, এখানে দেখো লেভেলটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে পানি ঢালা হচ্ছে, ওই 1 নম্বর বিকারের ভিতরে এখন পানি ঢালা হচ্ছে। কতটুকু পানি ঢালা হয়েছে? ওই পর্যন্ত পানি ঢালা হয়েছে,
যেন এখানে কনসেন্ট্রেশনটা কি হয়, যে নাইট্রিক অ্যাসিড ইজ টু ওয়াটার, এটা সমান 1:1, এই পর্যন্ত পানি ঢালা আছে, সেই জন্য লেভেলটা বেড়ে শুধু পানি ঢালা আছে। ইভেন তাহলে এই নাইট্রিক অ্যাসিডটার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বলা যাচ্ছে না, বলা হচ্ছে ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড। ইভেন নো রিঅ্যাকশন, সো প্যাসিভ স্টেট। এই দুটোর ভিতরে কি অবস্থা পার্থক্য, এটা প্যাসিভ স্টেট। কোনো রিঅ্যাকশন না হওয়া মানে রিঅ্যাকশন হওয়া বন্ধ হয়ে গেছে, সো ইনার্ট হয়ে গেছে, সো দিস ইজ প্যাসিভ স্টেট, এটাও প্যাসিভ স্টেট। দুটোর পার্থক্য আছে, একটু পরে। এইবার কথা হচ্ছে কি, এটাও পানির লেভেল যা, এটারও পানির লেভেল তাই, আর কিছু ঢালা হয়নি। এখন করা হচ্ছে কি, যে একটা গ্লাস রড দিয়ে এই আয়রনটাকে নাড়ানো হচ্ছে, অথবা সলিউশনটাকে নাড়ানো হচ্ছে। নাড়ানো হলে সাথে সাথে দেখা যাচ্ছে ওই আয়রনের রিয়াকশন হচ্ছে এবং বুদবুদ হচ্ছে। এই যে বুদবুদ দেখা যাচ্ছে, সে বুদবুদটা কি হাইড্রোজেন, ওই একটু আগে যেটা বললাম, হাইড্রোজেন গ্যাস বাইরে চলে যাচ্ছে, বুদবুদের বাইরে। তাহলে এইটাও প্যাসিভ, এটাও প্যাসিভ, সেই দিক দিয়ে এই দুটো এক। কিন্তু ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনের দিকটা এই দুটো আবার, এটা 1:1, এটা 1:1। তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা এখানে নো স্টারিং, নো ভাইব্রেশন, আর এখানে উইথ স্টারিং। তাহলে হয়ে যাচ্ছে কি, যখন স্টারিং করা হচ্ছে, এটাও ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, এটাও ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, থায়োলেন্ট রিঅ্যাকশন হচ্ছে, তার মানে এটা প্যাসিভ অবস্থান, এটা অ্যাক্টিভ অবস্থান। ঘটনাটা কি ঘটেছিল, ঘটনাটা হচ্ছে এটা প্যাসিভ স্টেজ, কিন্তু এখানেও যদি আমি নাড়ন কাঠি দিয়ে নাড়াতাম কিছু হতো না, কারণ এই প্যাসিভ, এটা হচ্ছে পার্মানেন্ট প্যাসিভ। পার্মানেন্ট প্যাসিভ, পার্মানেন্ট প্যাসিভ কি হচ্ছে, এর উপরে একটা ফিল্ম তৈরি হয়েছে, আয়রনের উপরে একটা ফিল্ম তৈরি হয়েছে, পার্মানেন্ট একটা ফিল্ম তৈরি হয়েছে। কোনটা অক্সাইড, ইউজুয়ালি অক্সাইডের একটা ফিল্ম তৈরি হয়েছে, এবং ওটা পার্মানেন্ট। ফলে কি হচ্ছে, আয়রন থেকে ওই ফিল্মটা করেছে, আয়রন থেকে নাইট্রিক অ্যাসিডকে আলাদা করে রেখেছে, সো কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সো ওই ফিল্মটা এখানেও আছে, বাট ওই ফিল্মটা হচ্ছে প্যাসিভ ফিল্ম, পার্মানেন্ট প্যাসিভ। ওই ফিল্মটা এখানেও আছে, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি প্যাসিভ। যখন আমি ডাইলুট করলাম তখন এটা টেম্পোরারি ফিল্মটা আছে। এখন ওই ফিল্মটাকে ভেঙে ফেল, কি হচ্ছে এখানে, এই যে টেম্পোরারি ফিল্মটা আছে ভেঙে ফেলা হচ্ছে স্টারের দিয়ে। যখন আমি যদি ওই আয়রনের গায়ে ধাক্কা না দিয়ে আমি যদি সলিউশনকে স্টারিং করি, ওই সলিউশন যে ধাক্কাটা দিবে তার গায়ে ফিল্মটা ভেঙে যাবে, ভেরি টেম্পোরারি ফিল্ম। যেই ভেঙে যাবে তখন আবার নাইট্রিক অ্যাসিড ওর গায়ে আসবে, ওকে রিঅ্যাকশন করে বুদবুদ আকারে চলতে থাকবে, আর ফিল্ম তৈরি হতে পারছে না। সো ফিল্ম তৈরি হয়েছে যখন কনসেন্ট্রেশন ছিল, আস্তে আস্তে পানি ঢেলেছি, ফিল্ম আছে, এখনো ফিল্ম আছে, কিন্তু ফিল্ম টেম্পোরারি হয়েছে। এই টেম্পোরারি ফিল্মকে ভাঙার মতো কোনো শক্তি নাই। এবারে আমি একটু যখন মেকানিক্যাল রিঅ্যাকশন দিয়েছি, স্টারিং করা মানে একটু মেকানিক্যাল অ্যাকশন দেওয়া, ফিল্মটা ভেঙে গেছে, খুব রিঅ্যাকশন হচ্ছে। সো দুইটা প্যাসিভ স্টেট, একটা প্যাসিভ হচ্ছে পার্মানেন্ট, একটা প্যাসিভ হচ্ছে টেম্পোরারি, এবং এখানে হচ্ছে এটা অ্যাক্টিভ স্টেট। টেম্পোরারি প্যাসিভটাকে ভেঙে দিলে অ্যাক্টিভ স্টেট। পার্মানেন্ট প্যাসিভটা আবার একটু বলবেন। পার্মানেন্ট হচ্ছে যেটাকে তুমি যদি স্টারিং করো, এখানে যেমন এইটা টেম্পোরারি ছিল বলে স্টারিং করলে টেম্পোরারিটা ভেঙে গেল, টেম্পোরারিটা ভেঙে যায়, নড়বড়ে অবস্থা, আনস্টেবল। তাকে বাইরে থেকে একটা ড্রাইভিং ফোর্স দিলে শুধু ভেঙে যাবে, সে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে রিঅ্যাকশন হচ্ছে। আর এইটা পার্মানেন্ট বলা হচ্ছে যে এটাকে যদি ওই স্টারিং করা হতো তাও এটা ভেঙে যেত না। সো দ্যাটস ওয়াই ইট ইজ পার্মানেন্ট, স্টেবল একটা ফিল্ম। এখানেও ফিল্ম আছে এবং আনস্টেবল ফিল্ম, সেই আনস্টেবল ফিল্মটাকে ভেঙে দেওয়া হয়েছে একটু স্টারিং করে। সো এই তিনটাকে যদি আমি লেখার দিকে আসি, তাহলে বলা হচ্ছে যে এটা মানে প্রথম ফিগারটা, সেটা কি ছিল, স্টিল immersed in 70% নাইট্রিক অ্যাসিড, কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। সো একটা পার্মানেন্ট ফিল্ম তৈরি হয়েছিল তার মধ্যে। দ্যাট পার্মানেন্ট ফিল্ম ইজ ভেরি ভেরি স্টেবল পার্মানেন্ট ফিল্ম। সো কোনো রিঅ্যাকশন হচ্ছিল না, করেশন জিরো, জিরো। বি, এবার ওয়াটার অ্যাড করা হলো যাতে করে নাইট্রিক অ্যাসিড আর ওয়াটারের রেশিওটা 1:1 হয়, তারপরেও নো চেঞ্জ দেখা যাচ্ছে, ওয়েট লস ইজ জিরো। কেন, যে এখানে পার্মানেন্ট প্যাসিভ ফিল্ম হচ্ছে, পার্মানেন্ট প্যাসিভ ফিল্ম, আর এখানেও প্যাসিভ ফিল্ম আছে, বাট টেম্পোরারি প্যাসিভ ফিল্ম।
টেম্পোরারি হলেও সেটাকে তো ভাঙতে হবে, ভাঙার মতো কিছু না। আর এখানে কি হচ্ছে, স্টিল স্যাম্পল ইজ স্ক্রাচ নাড়া দেওয়া হচ্ছে উইথ এ গ্লাস রড অর বিকার ইজ সেকেন্ড ভায়োলেটলি। একটা গ্লাস রড দিয়ে নাড়া দিলে হয়, অথবা কিছু দিলাম না কিন্তু বেকারটাকে ধাপ দিয়ে ধরে ভায়োলেটলি শেক করলাম। শেক করা মানে ইলেকট্রোলাইট নড়ে যাচ্ছে, একটা ওয়েভ তৈরি হচ্ছে, সেই ওয়েভ ওই তোমার সারফেস স্ক্রিনটাকে ভেঙে দিচ্ছে। সো ভায়োলেন্ট রিঅ্যাকশন অফ স্ক্রিনটা ভেঙে যাচ্ছে এন্ড কারেকশন কন্টিনিউয়াস। এই তিনটার ভিতর পার্থক্য বুঝতে হবে। কনসেন্ট্রেশন অবস্থায় যখন থাকছে তখন পার্মানেন্ট প্যাসিভ ফিল্ম হচ্ছে এই দুটো কনসেন্ট্রেশন 1:1, কিন্তু এখানে ওই যে যেহেতু ওই অবস্থা থেকে আমি এসেছি, ওই অবস্থাটা মানে কি, ওই অবস্থা মানে একটা ফিল্ম ছিল, সেই অবস্থা থেকে এসেছি, ওই ফিল্মটা এখনো রয়ে গেছে, আর এই ফিল্মটাকে ভেঙে দেওয়া হয়ে যাচ্ছে। এখানে একটা সেলিয়েন্ট ফিচার দেখো, আমি বলি, এই যে বিটাকে আমি বলছি ফিল্মটা ছিল, তারপরে আমি পানি দিয়ে তাকে ডাইলিউট করেছি। এখন এই যে 1:1, আমি যদি নতুন করে এইভাবে কাজটা করতাম, বিটাকে যদি আমি এইভাবে দেখতাম যে এই আছে, এইবারে এখানে এখানে কি আছে, 1:1 নাইট্রিক অ্যাসিড আছে, 1:1 নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 এর ভিতরে ওই স্টিলটাকে, আয়রনটাকে আমি তো বললাম, তাহলে কি হবে কেউ বলো দেখি? আমি এই অবস্থান থেকে কোরেশন হবে স্যার, কোরেশন হবে, রাইট। কেন? তার এ থেকে যখন 1:1 আসলাম তখন হচ্ছে না, আর আমি যখন ডাইরেক্ট 1:1 এর ভিতরে এটা দিলাম তখন হবে। তোমরাই বলছো, কেন? ব্যাখ্যাটা দাও। রাইট রাইট রাইট, ফিল্মটা করতে পারেনি, এখানে ফিল্মটা ছিল বলেই যখন আমি ওই অবস্থান থেকে আসছি তখন ফিল্মটা ভাঙতে হবে আমাকে। তো বিতে আসলে আমরা ভাঙতে পারলাম না, ছিতে এসে আমরা ভাঙলাম। আর এখানে শুরুতেই তোমার কিছু ছিল না, না থাকার কারণেই সে নতুন করে ফিল্ম তৈরি হতে পারে। দুইটা পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই যে সেই এইটা এই এখনকার যে অবস্থা সেটা ছিতে এসে হচ্ছে, আমরা ভেঙে দিয়েছি। তাহলে এই তিনটার ভিতরে পার্থক্যটা একটু বুঝতে হবে। বি এন্ড সি সিস্টেমস আর আইডেন্টিক্যাল। কোন সেন্স আইডেন্টিক্যাল? বি আর সিস্টেমস আর আইডেন্টিক্যাল। কোন সিস্টেম আইডেন্টিক্যাল? দুটোই 1:1, কিন্তু তারপরে বলা হচ্ছে ইন বি আয়রন ইজ প্যাসিভ বাট ইন সি ইট ইজ অ্যাক্টিভ। কেন সিটা অ্যাক্টিভ হচ্ছে? কারণ সেখানে একটা আমরা শেকিং, একটা এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স দিচ্ছি, সেই জন্য অ্যাক্টিভ। আর ওখানে দিচ্ছি না, সেই জন্য সে প্যাসিভ। আর কনসেন্ট্রেশনের কনসেপ্টে আইডেন্টিক্যাল। এই যে বি আর সি, আমরা কি করলাম? বিতে করেশন হচ্ছে না, সিতে করেশন হচ্ছে। এই দুটো করেশনের পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে 10⁵ করেশন রেট, আর একটা 10⁻1। ওই যে করেশন হচ্ছে না আমরা বলছি একেবারে বিতে, মানে খুব খুব নেগলিজেবল একটা হচ্ছে। 10⁵ এর রেসপেক্টে 1 মানে হচ্ছে অলমোস্ট 0। ডিফারেন্সের ডিফারেন্সটা কি? এই যে 1 করেশনটা হচ্ছে কোথায়? বিতে। আর যখন আমি ফিল্মটা ভেঙে দিলাম তখন করেশন 10⁵, সেটা কোথায় হচ্ছে? সিতে। তার মানে একটা ফিল্ম কি পরিমাণ করেশন প্রোটেকশন দিতে পারে চিন্তা করতে পারছো? হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? আনবিলিভেবল একটা করেশন প্রোটেকশন দেয়। ফিল্মটা ভেঙে যাচ্ছে তখন তার করেশনটা হচ্ছে ইন দ্য অর্ডার অফ 10⁵, আর ফিল্মটা যতক্ষণ থাকছে করেশন হচ্ছে ইন দ্য অর্ডার অফ 1। সো একটা ফিল্মের কত ইম্পর্টেন্স in terms of corrosion protection, চিন্তা করো। So important points to note: passive state often is relatively unstable and subject to damage. এটা কোনটার কথা বলা হচ্ছে? A, B or C? Passive state often is relatively unstable and subject to damage. এটা কোনটার অবস্থা কথা বলা হচ্ছে? B। C কে বললে? স্যার রোল 32 বলেছিলাম স্যার, শেকিং হচ্ছে না তো এই জন্য তো স্যার আনস্টেবল, এই জন্য বলছিলাম। তাহলে বি এটা বি এবং সি দুটোই আর কি। হ্যাঁ, শেকিং হচ্ছে না, সো প্যাসিভ স্টেট যেহেতু বলা আছে,
প্যাসিভ স্টেট। সো এখানে আমি বলবো যে বি প্যাসিভ স্টেট আছে, সি তে প্যাসিভ স্টেটে নাই। এই বিটা বিতে কি স্যার ড্যামেজ হয়? বিটা আনস্টেবল এবং সাবজেক্ট টু ড্যামেজ। যখন আমি চেক করলাম তখন সে ড্যামেজ হয়ে গেল, এমনি ড্যামেজ হবে। সো প্যাসিভ মানেই তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা, প্যাসিভ মানে কি করেকশন রেট 1 থেকে কমে 10 টু দি পাওয়ার 5 থেকে কমে এসে প্যাসিভ কি করছে 1 এ নিয়ে আসছে। এর মানেই তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো না। আরো কি পারো না, তোমাকে খেয়াল রাখতে হবে যে এই প্যাসিভ স্টেটটা টেম্পোরারি প্যাসিভ স্টেট, এই প্যাসিভ স্টেটটা টেম্পোরারি প্যাসিভ স্টেট নাকি পার্মানেন্ট প্যাসিভ স্টেট। তুমি যদি নিশ্চিত হবে এটা পার্মানেন্ট প্যাসিভ স্টেট তাহলে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। কিন্তু এই প্যাসিভ স্টেটটা যদি টেম্পোরারি প্যাসিভ স্টেট হয় তাহলে দিস ইজ সাবজেক্ট টু ড্যামেজ। যে ড্যামেজ হয়ে যাবে তখন শিফট করে এখানে চলে আসবে, ধাই করে করেকশন রেট বেড়ে যাবে, তখন ডেঞ্জারাস হয়ে যাবে, তোমার প্ল্যান্ট ফেল করে যাবে। বুঝেছ? প্যাসিভ মানেই তুমি নিশ্চিন্ত না। তখনই নিশ্চিন্ত যখনই তুমি কনফার্ম হচ্ছ whether it is whether it's permanent or temporary। যখনই সেটা পার্মানেন্ট হয় তখন তুমি নিশ্চিন্ত থাকতে পারবে, টেম্পোরারি হলে তোমার ডেঞ্জারাস। প্যাসিভিটি রিডিউসেস করেকশন রেট ইন দ্য অর্ডার অফ অ্যাটম, এবং ওখানে দেখানো 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 6, এর মিডল ভ্যালুটা কত 10 টু দি পাওয়ার 5, তাই না? সেটাই ওই যে বলা হয়েছে এই যে করেকশন রেট কি করে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ হয়ে যায় 10 টু দি পাওয়ার 5 হয়, মানে এর মিডল ভ্যালু পেয়ে যাবে। সো এই অর্ডারে সে চেঞ্জ হয় 10 টু দি 4 থেকে 10 টু দি পাওয়ার 6, এবং সেই যে প্যাসিভ ফিল্ডটা এই করেকশন রেটকে এত কমিয়ে দেয় সেই প্যাসিভ ফিল্ডটার থিকনেস মাত্র 30 অ্যাংস্ট্রম, which passivity is a result of surface ফিল্ম থাকে 30 অ্যাংস্ট্রম। এবং এতে এইরকম একটা ফিল্ম আছে which is permanent, এবং এইটা তোমার জন্য সেফ। কিন্তু বিটা কোনোদিনই তোমার জন্য সেফ না। সেফ কি না বিটা কোনোদিনই সেফ না। এবং এই বি আর সি কোনটা ভালো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলাপ করব, কোন নেক্সট ক্লাস না কোন এক ক্লাসে আলাপ করব বি আর সি কোনটা ভালো। ক্লাস এই পর্যন্তই, সিলেবাস কি আমাদের এই পর্যন্তই? সিলেবাস এই পর্যন্ত, রাইট। বুধবারে ক্লাস টেস্ট, তাই তো? জি স্যার, বুধবারে ক্লাস টেস্ট, বুধবারে ক্লাস টাইমে ক্লাস টেস্ট, এই পর্যন্ত সিলেবাস। ক্লাস টাইম মানে তো এই আগের মতই না, 10 এ শুরু হইতো যেরকম। আগের মতো 10টা 5 শুরু হতো না? আচ্ছা 5 আর 25, 5 থেকে 25। Rule number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes sir. 22. Yes, sir. 23. 24. Yes, sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 28. 28. Asifur Rahman. 29. Yes, sir. 30. 31. Yes, sir. 32. Yes, sir. 33. Yes, sir. 34. Yes, sir. 35. Yes, sir. 36. 37. Yes, sir. 38. Yes, sir. 39. Yes, sir. 40. Yes. 40. 41. Yes, sir. 42. Yes, sir. 43. Yes, sir. 44. Hanif Ahmed. Hanif Ahmed. এটা ঝামেলা স্যার, এটা যেমন আছে তো? মানে আচ্ছা 45. পরে বুঝলাম। 45. Ismail Hussain. 46. Yes sir. 47. Yes, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. 40 কে আছে? রোল নম্বর 40 উৎসাবন বাড়ি আসো। 40 রোল নম্বর 40 40। Yes, sir. Yes, sir. আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে পুরনো ব্যাচ 12 সিরিজ 19। Yes, sir.
15 সিরিজ 22 আচ্ছা Yes, sir. Yes, sir. আচ্ছা তাহলে আজকে অনুপস্থিত রোল নম্বর 27 অনুপস্থিত উৎস দাস স্যার 27 আছি স্যার। আছো ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট তাহলে আর অনুপস্থিত থাকছে কে অনুপস্থিত 45 ইসমাইল হোসেন আজকে কি নেই ইসমাইল হোসেন একাই অনুপস্থিত আছে ঠিক আছে কালকে আমাদের আবার 11টা ক্লাস থ্যাংক ইউ Recording.